বাস্তবায়ন করার জন্য সে ওই বিভাগে থাকা উচিত। আর তার স্বপ্ন যদি আসলে খুব দৃঢ় না হয়, যদি এরকম হয় যে তার বিভাগ পরিবর্তন করার ফলে তার স্বপ্ন পরিবর্তন করা সম্ভব, সেই ক্ষেত্রে হচ্ছে সে চাইলে অবশ্যই বিভাগ পরিবর্তন করে আরও অনেক ভালো ভালো জায়গায় যেতে পারে বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে অবশ্যই তার যে স্বপ্ন এটাকে আগে ফোকাস রাখতে হবে, সেই অনুযায়ী সে চাইলে বিভাগ পরিবর্তন করতে পারে, আবার নাও পারে। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আই থিঙ্ক আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে অনেক উপকৃত হবে আপনার এই কিছু কথা শুনে, বা আপনি যেই আমাদের শিক্ষণীয় যে কথাগুলো বলছেন। তো আমি স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখন যেহেতু আমরা যেটা জানি যে আমরা কিন্তু আগে যেটা হতো যে স্কুল কলেজে গিয়ে গিয়ে ভর্তির যে প্রসেসিংটা সেটা করতে হতো, মানে যেটা আসলে খুব সময় আমাদের নষ্ট হতো, বা মানে অনেক ঝামেলা ছিল। বাট এখন কিন্তু আমরা খুব সহজে শর্টকাটে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারছি, এবং এটাতে কিন্তু প্রচুর ভুলও হচ্ছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে স্যার আপনি কি মনে করেন যে একজন শিক্ষার্থীর আসলে কোন কোন বিষয়ে অনলাইন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ভুলগুলো হয়ে থাকে? ধন্যবাদ। আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। শিক্ষার্থী এবং অভিভাবক যারা হচ্ছে এই শো এখন দেখছেন তাদের আশা করি অনেক বেশি কাজে লাগবে। আর যেহেতু আমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিয়েছেন এবং আগামী 1 মাসের মধ্যে এই ভর্তি কার্যক্রম কলেজ নির্বাচন এই বিষয়টা হচ্ছে সম্পন্ন করতে হবে। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী যারা রয়েছেন এবং পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে এই কলেজ কোড এবং সে কোন কলেজকে প্রায়োরিটি হিসেবে দিতে চায়। সাপোজ কেউ একজন এবিসি কলেজকে প্রাধান্য দিতে চাচ্ছে, সে যদি এই সিরিয়ালটা সবার শেষে রাখে সে কিন্তু কাঙ্ক্ষিত কলেজ নির্বাচন বা হচ্ছে পাবে না, ওই কলেজটা পাবে না। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী এবং অভিভাবক যারা এই কাজটা করবেন তাদের যে মোস্ট প্রায়োরিটি লিস্ট, সে এমন অনেক সময় এরকম হয়ে থাকে, আমরা পূর্বে দেখেছি যে সে মনে করে যে আমি হয়তো এই কলেজটা পাবো না আমার রেজাল্ট অনুযায়ী, তো এবং সে ওই কলেজটা হয়তো অপশনেই দিল না। এতে করে পরবর্তীতে যখন আমরা মাইগ্রেশন সিস্টেম চালু করি তখন দেখা গেছে সে হয়তো দেখছে যে তার চেয়ে কম জিপিএ পাওয়া স্টুডেন্ট তার কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীদের মধ্যে একটা হীনমন্যতা বা একটা কষ্ট কাজ করে আর কি। তো এইটার জন্য আমি কলেজ পাই কিংবা না পাই, তার পছন্দর প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তাকে কলেজ সিলেকশন বা ওই লিস্টটা দিতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটু জিনিস যদি আমি বলে রাখি যে 2015 সাল থেকে অনলাইন সিস্টেমটা চালু হয়েছে। তো প্রথম অবস্থায় 5টা কলেজ দেওয়া যেত, এখন কিন্তু আমাদের চাহিদা এবং শিক্ষার্থী অভিভাবক সবার কথা বিবেচনা করে একসাথে 10টা কলেজ তারা হচ্ছে সিলেকশনের জন্য দিতে পারবে, এবং 150 টাকার মাধ্যমেই তারা এই 10টা কলেজের অ্যাপ্লাই করতে পারবে। তো অনেক ক্ষেত্রে এরকমও হয়ে থাকে, আমরা দেখি যে হয়তো 2 থেকে 3টা কলেজ তারা হচ্ছে লিস্টের মধ্যে রেখেছে। এইটা আমি মনে করি যে উচিত না। যদি তার সুযোগ থাকে সে তার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সে চাইলে কলেজ সংখ্যাটা 10টাই ফিল আপ করতে পারে, বা অ্যাটলিস্ট 5টা ফিল আপ করা হচ্ছে যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। অনেকেই দেখা যায় যে আমরা কম করে ফেলি, যেটা হচ্ছে 2টা বা 3টা করি, অনেক সময় দেখা যায় ওই কলেজে নাও আসতে পারে। অবশ্যই এটা হতেই পারে। দ্যাটস ওয়াই আমাদের যেহেতু অপশন আছে আমরা দিয়ে রাখতে পারি, দিয়ে রাখতে পারলে আর কি এটা মানে একদম সেফ থাকলো, একটা নিশ্চিন্ত থাকা যায় আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। মানে এখানে কিন্তু আমাদের শিক্ষার্থীরা অনেক প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছে আপনার কিছু কথার মাধ্যমে। তো স্যার আমি আসলে আপনাকে আরেকটু গভীরে যেতে চাই। বিষয়টা হচ্ছে আমাদের ঢাকা শহরের যেই শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তারা ভালো একটা কলেজে ভর্তি হওয়া বা পড়াশোনার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু গ্রাম অঞ্চল, গ্রামে যদিও এখন অনেক গ্রামও অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে বা ভালো কলেজ আছে, কিন্তু ঢাকা শহরের মতো তুলনামূলক কিন্তু একটু কম কলেজ আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করছেন যে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য আসলে ভালো কলেজে ভর্তি হওয়ার যে সুযোগটা সেটা কতটুকু? আপনি যেটা বললেন যে আসলে গ্রামও এখন প্রচুর অ্যাডভান্স হয়ে গিয়েছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা হচ্ছে এই অনলাইনের যুগে তথ্য কিন্তু সবার কাছে পৌঁছে যাচ্ছে। তো আমাদের যেটা সীমাবদ্ধতা রয়েছে যে একটি শহর কেন্দ্রিক শিক্ষার্থী এবং অভিভাবক যারা তারা হাতের নাগালে যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে, তারা যে ডিভাইস পাচ্ছে, গ্রামের ক্ষেত্রে এইটার ব্যাপক সীমাবদ্ধতা রয়েছে। তো সরকার থেকে যে জিনিসটা কাজ করতে পারে ইউনিয়ন অথবা গ্রাম ভিত্তিক
আমাদের একটা কম্পিউটার সেন্টার বা কম্পিউটার হাব করতে পারে, কারণ গ্রামের শিক্ষার্থী সকলের কাছে কিন্তু এই ডিভাইসগুলো আসলে সহজলভ্য না। তো এতে করে তারা হচ্ছে ইনফরমেশন যেহেতু পাচ্ছে সেই অনুযায়ী তারা কাজ করতে পারবে। আর আমাদের গ্রাম সহ পুরো বাংলাদেশে আমাদের প্রায় 686টা সরকারি কলেজ রয়েছে এবং প্রায় 9000-এর উপরে প্রাইভেট কলেজ রয়েছে। তো এবং প্রাইভেট কলেজেও ব্যাপক হচ্ছে শিক্ষা বৃত্তির প্রচলন রয়েছে। তো আমাদের যে শহরে আসতে হবে বিষয়টা এরকম না, কারণ এখন হচ্ছে আমরা ইন্টারনেটের যুগে হচ্ছে ওপেন রিসোর্স। তো সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, কলেজের আমরা শহর কেন্দ্রিক যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি এগুলো হয়তো সরাসরি গ্রামের শিক্ষার্থীরা পাবে না, কিন্তু তারা চাইলে অনলাইন অনেক এডুকেশনাল প্ল্যাটফর্ম রয়েছে, তারপর হচ্ছে ইউটিউব, ফেসবুকে অনেকে হচ্ছে বিভিন্ন আমাদের শিক্ষামূলক বিষয় হচ্ছে আলাপ আলোচনা করছে। তো এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু এই গ্রামের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু একদম শহরের শিক্ষার্থীদের সাথে সমান তালে হচ্ছে এগিয়ে যেতে পারে আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমাকে চমৎকার কিছু তথ্য দিল যেগুলো আসলেই আমাদের জন্য খুবই উপকৃত হবে, আমাদের শিক্ষার্থীরা যারা রয়েছেন, এবং অনেকেই আমরা আসলে অনেক কিছু জানতাম না। আমি নিজেও অনেক কিছু স্যারের কাছ থেকে জানছি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, আমরা আসলে প্রোগ্রামের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, আমরা কি ছোট্ট একটি বিরতিতে যেতে পারি কিনা? জি অবশ্যই। তো দর্শক, আমরা আসলে আমাদের শো তো আগিয়ে নিয়ে যাব এবং আমরা কিন্তু আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বিষয় কিন্তু আমি আরেকবার বিরতিতে যাওয়ার আগে বলতে চাই, আমাদের আজকের বিষয়টি হচ্ছে এসএসসি পরীক্ষার পরবর্তী যেই পদক্ষেপ বা পরবর্তী যে আমাদের প্রস্তুতি রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তো বাকি আলোচনা আমরা করব হচ্ছে বিরতির পর। আমরা চলে যেতে চাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। তো সবাই কেউ কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে, ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পর। রাজধানীর মোহাম্মদপুরে নিরাপত্তা জোরদারে আজ থেকে বসছে দুটি অস্থায়ী সেনা ক্যাম্প। মানিকগঞ্জে হঠাৎ বেড়েছে চুরি ও ডাকাতি। 21 পদকপ্রাপ্ত শিল্পী সুজি ও শ্যাম মারা গেছেন। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া টিভির দুপুরের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাসমিন হাসান। আমাদের কোর্স করার পর আমরা কিভাবে আমাদের ফটো সেশনটা করব, কীরকম শাড়ি পরবো, কীরকম গয়না পরবো, সমস্ত কিছুই আমাদের মাস্টার মিডিয়া থেকে বলে দেওয়া হয়েছে। এবং আমাদের সিভি কিভাবে করতে হবে, আমাদের ফটোশ্যুট করার পর কিভাবে আমাদের সিভিগুলো টিভি চ্যানেলগুলোতে পাঠাতে হবে, এগুলো কিন্তু আমরা সব মাস্টার মিডিয়া থেকেই শিখেছি। আসলে মাস্টার মিডিয়াতে আমি একটা মন থেকে একটু ধন্যবাদ দিতে চাই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি খুবই কনফিডেন্টের সাথে, খুব সুন্দর করে আমি ক্যামেরার সামনে হাতে মাইক্রোফোন নিয়ে কথা বলছি। কিন্তু 2 মাস আগেও আমাকে যখন কথা বলতে দেওয়া হয়েছিল আমি কিন্তু বলতে পারিনি, আমাকে একটু নার্ভাস লেগেছিল। বাট আমি যখন মাস্টার মিডিয়াতে কোর্স করতে এসেছি, কোর্স করার সাথে সাথে আমার এই কনফিডেন্সটা বেড়েছে এবং যার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি। আসলে নিউজ প্রেজেন্টার হতে গেলে কিন্তু আপনাদের কোর্সটা করতেই হবে, কারণ কোর্স না করলে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে কোন দিকে আপনারা ভুল হচ্ছে, কোনটা আপনারা ঠিক হচ্ছে, বা নিউজ প্রেজেন্টারের জন্য কী যোগ্যতা দরকার বা কতটুকু যোগ্যতা দরকার। ঢাকা রাজধানীর প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে চণ্ডীম উদ্যান অবস্থিত। চণ্ডীম উদ্যানের সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্যের কারণে নানা ধরনের দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছে প্রতিদিন। নানা প্রজাতির গাছপালা ও পাখির অভয়ারণ্য এই চণ্ডীম উদ্যান। এই চণ্ডীম উদ্যান ঢাকাবাসীর কাছে বিনোদনের প্রাণকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় দর্শনার্থীদের। চণ্ডীম উদ্যান থেকে শাসমিন হাসান, মাস্টার মিডিয়া টেলিভিশন, ঢাকা। দর্শক, ফিরে আসলাম ছোট্ট একটি বিরতির পর এবং আমরা কিন্তু ছিলাম আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে। এবং আমাদের আজকের বিষয়টি হচ্ছে, আবারও বলে নিতে চাই, এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার পরবর্তী যে প্রস্তুতি বা পদক্ষেপ। তো আমি আবারও চলে যেতে চাচ্ছি স্যারের কাছে। স্যার,
আমরা আলোচনা করছিলাম যে শিক্ষার্থীদের যে প্রস্তুতির বিষয়টি নিয়ে, এবং আলোচনা করতে করতে আমি আসলে এই ফাঁকে আপনাকে আরেকটি প্রশ্ন করব বলে ভেবেছি, যেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আসলে অনেকেই এটা জানতে চায় যে আমরা তো জানি যে এখন অনলাইন যে অ্যাপ্লাইয়ের বিষয়টা সেটা হচ্ছে বেশি প্রচলিত রয়েছে। আমরা সবাই মানে ভর্তি পরীক্ষা না দিয়ে শুধু অনলাইনে অ্যাপ্লাই করলে, হ্যাঁ, ভিত্তিতেই কিন্তু অ্যাপ্লাই করেই কিন্তু আমরা হচ্ছে ভর্তির সুযোগটা পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু জানি যে ঢাকা শহরে এখন কিছু কলেজ রয়েছে যারা কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে বাছাই করে ভর্তি নিয়ে থাকে। তো তেমন কিছু কলেজ হচ্ছে আপনার নটরডেম আছে, তারপর সেন্ট জোসেফ আছে, হলি ক্রস রয়েছে। তো সেক্ষেত্রে এই কলেজগুলোতে ভর্তি যারা আমরা হতে চাচ্ছে বা আমাদের শিক্ষার্থীরা যারা হতে চায়, তো তাদের জন্য আসলে কি প্রস্তুতি হতে পারে আপনি যদি বলতেন তাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। তো আপনি যে কলেজগুলোর নাম বললেন, তো এর মধ্যে নটরডেম কলেজের শিক্ষার্থী আমি। আচ্ছা, বাহ, তো এই বিষয়ে আমি একদম মানে ডিটেলস আশা করি বলতে পারবো, বা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের হয়তো কাজে লাগবে। আসলে প্রত্যেকটা কলেজই ভালো, ঠিক আছে, কিন্তু এই সকল প্রতিষ্ঠান মিশনারি সিস্টেমে হচ্ছে পরিচালিত হয়। তো সেই ক্ষেত্রে সিট সংখ্যা যেহেতু খুবই লিমিটেড, তো এই জন্য আসলে বাছাই প্রক্রিয়াটা হচ্ছে করা লাগে আর কি শিক্ষার্থীদের স্বার্থেই। তো এই জন্য খুব মানে আহামরি কোনো কোশ্চেন বা আমাদের সিলেবাসের বাইরে যে কোনো হচ্ছে প্রস্তুতি নেওয়া লাগে, বিষয়টা আসলে এরকম থাকে না। এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন, যদি কেউ নটরডেম, হলি ক্রস কিংবা হচ্ছে সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষা দিতে চায়, তারা এসএসসি পরীক্ষায় যেই বিভাগ থেকেই পরীক্ষা দিয়েছে, তারা যেই বিষয়ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে তার পাশাপাশি সাধারণ বিষয় বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ গণিত, যেটা এই বিষয় হচ্ছে এসএসসি রিলেটেড প্রিপারেশন নিলেই তারা হচ্ছে এ সকল ভর্তি পরীক্ষায় খুব সহজেই প্রস্তুতি নিতে পারবে। তার পাশাপাশি খুব ছোট্ট আকারে হচ্ছে একটা ভাইবা পরীক্ষার মতো হচ্ছে নেওয়া হয়। আর পরীক্ষার প্রশ্নটা হচ্ছে গতানুগতিক, যে প্রত্যেক শিফটে একই রকম পরীক্ষা হয় বিষয়টা এরকমও থাকে না। দেখা গেছে যে সকালের শিফটে যে প্রশ্ন, দুপুর কিংবা বিকালের শিফটে হচ্ছে প্রশ্ন কাঠামো হয়তো ঠিক থাকে, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে যায়, যে পরিবর্তন হয়ে যায়। তো এখানে আবার অনেকে এরকম মিথ প্রচলিত যে আমি কলেজের প্রস্তুতি, এসএসসি পাস করে এখনই কলেজের প্রস্তুতি নেওয়া লাগবে কিংবা এর বাইরে যে অনেক কিছু শেখা লাগবে, বিষয়টা আসলে এরকম থাকে না আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা কথা বলতে চাচ্ছি যে যেটা হচ্ছে আমাদের একদমই শিক্ষার্থীরা যারা একদম নবাগত, যারা একদম এসএসসি পরীক্ষা দিল মাত্র, তো তাদের মধ্যে আসলে অনেক ভয় দেখা যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী মনে করছে যে আমরা আসলে যে বিষয়গুলো পড়ে এসেছি, সাপোজ প্রতিটা সাবজেক্ট, আমরা যারা বিজ্ঞান বা হচ্ছে আমরা যারা হচ্ছে বাণিজ্যিক বিভাগে রয়েছি বা যারা হচ্ছে মানবিক, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে হয় কি যে আমরা কিন্তু আগে যেটা পড়েছি যে মার্কেটিং হোক, ম্যানেজমেন্ট হোক, প্রতিটা বিষয় কিন্তু একটা করে ছিল। এখন যে বিষয়টা হয়েছে, এখন কিন্তু প্রতিটা সাবজেক্টই কিন্তু দুইটা পত্র করে হয়ে গেছে। অ্যাকাউন্টিং দুইটা করতে হচ্ছে, আমাদের মার্কেটিং দুইটা পড়তে হচ্ছে, বা ফিনান্স আমাদের দুইটা করতে হচ্ছে, মানে প্রতিটা বিষয় কিন্তু আমাদের এখন মানে দুইটা করে পড়তে হচ্ছে। তো যার কারণে আসলে শিক্ষার্থীরা অনেকটা বেশি ঘাবড়ে যাচ্ছে যে আমরা আসলে 2 বছর যখন 9-10 একটা শিক্ষার্থী পড়ে, 2 বছরে তারা একটা করে পেপার পড়ে এবং সেই পেপারের প্রস্তুতি নিয়ে তারা পরীক্ষা দেওয়ার পরে মানে যে রেজাল্টটা করে, এবং তারা এখন আসলে অনেকেই অনেক ভয় পেয়ে আছে যে সেক্ষেত্রে তারা কিভাবে কাভার করবে, মানে 2 বছরের মধ্যে এতগুলো বই আসলে। তো সেক্ষেত্রে তাদের জন্য আপনি যদি কোনো উপদেশ বা তাদের জন্য কোনো সাজেশন যদি দিতেন, মানে তাদের আসলে মানে ভয় দূর করার জন্য কি করণীয় আসলে। ধন্যবাদ। তো এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে আসলে সময়ের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। আর আসলে যত হচ্ছে আমরা জীবনের দিকে আরো মানে এক্সপিরিয়েন্স নিব বা উপর ক্লাসে হচ্ছে শিক্ষার্থীরা উঠবে, চাপ স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মে হচ্ছে বাড়বে, এটাই স্বাভাবিক আর কি। তো আমি যেহেতু কলেজে প্রভাষক হিসেবে রয়েছে, এই ক্ষেত্রে আমি আমার শিক্ষার্থীদের একটা কথা বলি, বিশেষ করে এসএসসির শিক্ষার্থীরা এখন যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে তারা হয়তো সবচেয়ে বেশি এখন দর্শক হিসেবে রয়েছে। তো এইচএসসির ক্ষেত্রে আমি একটা বলি যে 6 মাসে হচ্ছে বছর। তার কারণ হচ্ছে এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তারা প্রায় 2 বছর 2-3 মাস, প্রায় 2.5 বছরের মতো একটা প্রস্তুতি নিয়ে, আরো বেশি সময় পেয়েছে তারা। তো বিভিন্ন
পরিস্থিতির কারণে হয়তো সময়টা বেশি পেয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে তারা প্রায় 2.5 বছরের মতো কম বেশি সময় পেয়ে থাকে। কিন্তু এইচএসসির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে কিন্তু কোর্সটা কমপ্লিট হয়ে যায়। এবং পড়াশোনার ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে যদি বিষয়টা দেখি যে দ্বিগুণ, এসএসসির যে পড়াশোনা এইচএসসির পড়াশোনাটা হচ্ছে একদম দ্বিগুণ। তো এই ক্ষেত্রে অবশ্যই তারা যেহেতু স্কুল থেকে, এখানে আমার বাউন্ডারিটাও চেঞ্জ হয়েছে, স্কুল এখন তারা কলেজে পা দিচ্ছে, তাদের হচ্ছে মানসিক শারীরিক অনেক দিক থেকে বেশ পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনটাকেও তাদেরকে হচ্ছে ইতিবাচক হিসেবে নিতে হবে এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে না আমি পারবো। তো এবং কোনো সময় হচ্ছে মানে লস করা যাবে না, এবং প্রতিটা সময় হচ্ছে খুব গুরুত্ব সহকারে যদি তারা প্রত্যেকটা দিনকে হচ্ছে কাজে লাগায়, তাহলে আসলে এই সময়টা তারা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা কিন্তু একটা কথা অনেক শুনি যে আমরা যখন স্কুলে থাকি 9-10 যে বয়সটা, তখন আমরা সেটাকে নদী বলা হয়, এবং যেটা হচ্ছে কলেজ সেটাকে আমরা কিন্তু সাগর বলি। হ্যাঁ, তো এই যে নদী থেকে সাগরে পড়ে যাওয়ার যে বিষয়টা, অনেকেই আমরা হয়তো সাঁতরে উঠতে পারি, অনেকেই সেটার মধ্যে কিন্তু ডুবে যায় বা তলিয়ে যায় যে বিষয়টা। তো সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের অনেকেই আমরা যারা আছেন অনেকেই হয়তো খুব ভালো একটা পর্যায়ে যাবে, বা অনেকেই এসএসসি পরীক্ষার পরে কলেজে ভর্তি হওয়ার পর অনেকেই ঝরে পড়ে, এই বিষয়টা কিন্তু আমরা দেখি ঝরে পড়ার বিষয়টা, বা কমপ্লিট করতে না পারার, বা কিছুদিন ক্লাস করে অনেকেই ঝরে পড়ছে বা পড়াশোনার চাপ বা প্রেশারটা নিতে পারছে না। তো সেই ক্ষেত্রে স্যার আপনি যদি একটু তাদের উদ্দেশ্যে ছোট করে, যদিও এই বিষয়টা আসলে এটার মধ্যে রিলেটেড না, তারপরে আমি স্যারকে জিজ্ঞেস করছি যে তাদের আসলে এই যে ঝরে পড়া না পড়ার জন্য তাদেরকে কি উপদেশ বা মানে কি আপনি তাদেরকে বলতে চান? আচ্ছা, ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন, যেটা আমাদের সমাজ এবং দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইবারের পরিসংখ্যানটা যদি আমরা দেখি এসএসসির ক্ষেত্রে 2025 সালে পাশের হার হচ্ছে 68.45%। তার মানে প্রায় 32%-এর মতো শিক্ষার্থী কিন্তু অলরেডি কলেজে পড়তে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। তো আপনি সাম্প্রতিক সময় যদি দেখেন যে অনেকে অটো পাস কিংবা আবার পরীক্ষা নেওয়ার একটা আন্দোলনও করছে। হ্যাঁ, মানে সেটাই। হ্যাঁ, তো এইটা আসলে যৌক্তিক কি যৌক্তিক না এই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু অলরেডি যে প্রায় 32%-এর মতো শিক্ষার্থী যারা কলেজে উত্তীর্ণ হতে পারবে না, তারা কিন্তু তাদের সহপাঠীদের সাথে যে পড়ার যে আনন্দ, এইটা না পাওয়ার কারণেই কিন্তু অলরেডি মানে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে হচ্ছে বিমুখ বা হচ্ছে দূরে চলে যাবে আর কি। আর যে নদী আর সাগরের যে বিষয়টা বলছিলেন, সেটা সাথে একটু যদি আমি মিলিয়ে বলি, কোনো ব্যক্তি যদি আসলে নদীতে সাঁতার কাটতে না পারে, তার জন্য সাগরে সাঁতার কাটা কিন্তু অসম্ভব। তো এসএসসি যে শিক্ষার্থী এখন ঝরে পড়ছে বা সে যদি পড়াশোনায় অমনোযোগী থাকে, তার জন্য অবশ্যই এইচএসসি সাগর হবে। আর যে নদীতে সাঁতার কাটাটা শিখে গেছে, তার জন্য কিন্তু সাগর কষ্টসাধ্য হবে, কিন্তু তার সাগর পাড়ি দেওয়া কিন্তু মানে অসম্ভব হবে না। চমৎকার। তো এই জন্য আমি বলবো যে একদম শুরু থেকেই তাদের হচ্ছে পড়াশোনার সাথে লেগে থাকতে হবে, পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে হচ্ছে তারা অবশ্যই এই এইচএসসির সাগরকে উত্তরায় যেতে পারবে। চমৎকার স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার আরেকটা ছোট বিষয় টেনে আমি শেষ করব, যদি একটু সময় নিচ্ছি। স্যার আপনি যেহেতু বললেন মাঝখানে আন্দোলনের বিষয়টা, যে শিক্ষার্থীরা হচ্ছে শাহবাগে গিয়ে আন্দোলন করছে অটো পাস দেওয়ার জন্য, তো এই যে অটো পাস দেওয়ার জন্য তারা আন্দোলন করছে, এবং আমরা দেখেছি এর আগেও গত কয়েকটা ধাপে আমরা কিন্তু এরকম কিছু আন্দোলন দেখেছি, এবং এই আন্দোলনগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছিল বিধায় কিন্তু এবারও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করার যে সুযোগটা বা জায়গাটা কিন্তু তারা পেয়েছে। তো এই যে এই বছর দীর্ঘ আমরা যেটা বলি যে 2.5 বছরেরও বেশি সময় কিন্তু শিক্ষার্থীরা পেয়েছে এবার এসএসসি যারা দিয়েছে, তো তারপরেও তারা আসলে কাঙ্ক্ষিত ফলাফল বা কারো হয়তো ফেল এসেছে, যার কারণে তারা কিন্তু আন্দোলনে নেমেছে। তো তারপরে আপনি কি মনে করেন এই যে এই আন্দোলনটা কি তাদের জন্য যুক্তিযুক্ত, বা তারা কি আসলে মানে ঠিক কাজ করছে কিনা, আপনি যদি একটু বলতেন। এটা আসলে যদি গত প্রায় 10-15 বছরের আমরা রেজাল্ট দেখি, সেই হিসেবে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়ে গিয়েছিল যে অল্প পরে পাশ করা কিংবা অল্প পরে জিপিএ 5 পাওয়া। তো সেই প্রত্যাশার জায়গা থেকে তারা এখন যে বয়সে অবস্থান করছে, তাদের দিক তাকিয়ে যদি আমরা তুলনা করি, যে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা বিশাল গ্যাপ হঠাৎ করে হয়ে গিয়েছে। কিন্তু তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের অবশ্যই উচিত হবে আবার পড়ার টেবিলে ফিরে যাওয়া। এইটাকে তারা ব্যর্থতা কিংবা হচ্ছে আমি আমার সহপাঠীদের সাথে একসাথে কলেজে উঠতে পারতেছি না,
এই দিকে হচ্ছে তাদের লক্ষ্য বা ফোকাস না দিয়ে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে তারা ভবিষ্যৎ জীবনে কিন্তু আরো অনেক বেশি ভালো করতে পারে, তারা এই শোকটাকে কিন্তু অনেক বেশি শক্তিতে রূপান্তরিত করতে পারে। তো তাদের আমি যে সকল শিক্ষার্থীরা হচ্ছে এখন আন্দোলন করছে কিংবা এই বিষয়ে হচ্ছে প্রত্যাশা করছে যে অটোপাসের যে বিষয়টা, এটা আমি মনে করব যে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুব একটা সুখকর হবে না। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি যেটা বললেন আন্দোলনের বিষয়টা, শিক্ষার্থীরা আসলে আন্দোলন গত যে পাশের হাটটা ছিল এবং সেখান থেকে কিন্তু শিক্ষার্থীরা আসলে আন্দোলন এর আগে করেও কিন্তু তারা সেটাতে কি সাকসেস হয়েছে এবং অটোপাস পেয়েছে। তো এইবার যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় পাওয়ার পরেও কিন্তু শিক্ষার্থীরা যারা পাশ করতে পারেনি এবং খাতা কিন্তু আমরা যতটুকু জানি যে খুব ভালোভাবে এবার দেখা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আপনি স্যার কি মনে করেন যে কলেজের যেই ভর্তি পরীক্ষাটা বা যেই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে বা যারা এবার কলেজে ভর্তি হবে সেখানকার পরিবেশগুলো গত বছরগুলোর তুলনায় এবারে পরিবেশটা আসলে কেমন হবে? আচ্ছা, আপনি নম্বরের বিষয় যেটা বলছিলেন, আমাদের ঢাকা শিক্ষা বোর্ড মাওসির চেয়ারম্যান, বোর্ড চেয়ারম্যান প্রফেসর খন্দকার এহসানুল কবির, উনিও বেশ কিন্তু কড়া নির্দেশনা দিয়ে দিয়েছিলেন যে কোনো শিক্ষার্থী যদি সাপোজ 32 পায় মানে এটা 32, এটা 33 হবে না। কিন্তু গতানুগতিক শিক্ষা প্রক্রিয়ায় বা খাতা দেখার প্রক্রিয়ায় আমরা অনেক সময় দেখে এসেছি যে গ্রেস মার্কিং এর একটা বিষয়টি। তো ওই জায়গা থেকে আসলে এইবার অনেক বেশি কড়াকড়ি হয়েছে, এটা ঠিক, কিন্তু আমি মনে করি যেটা আসলে শিক্ষার্থীদের মঙ্গলের জন্যই হয়েছে, যেটা তাদের ভবিষ্যৎ জীবন অনেক বেশি কাজে লাগবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা কিন্তু দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা আমাদের শিক্ষার্থীরা আজকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, আমাদের পর্দার পেছনে ওপারে যারা রয়েছে, যারা আমাদেরকে দেখছে, তো তাদেরকে উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলে আজকে বিদায় নিতেন স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পাশাপাশি হচ্ছে মাস্টার মিডিয়া টেলিভিশনকে অনেক ধন্যবাদ। আমি যেহেতু শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, তো শিক্ষার্থীদের জন্য অসংখ্য ভালোবাসা, অনুপ্রেরণা, তাদের ভবিষ্যৎ জীবন হচ্ছে মঙ্গলকর হোক। আর পাশাপাশি আমরা আসলে জিপিএ, তারপর হচ্ছে ফলাফল, এই বিষয়গুলো নিয়ে আজকে অনেক আলোচনা করলাম। আমাদের সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থা, সকল ক্ষেত্রে হচ্ছে আমরা নম্বর নিয়ে অনেক আলোচনা বেশি করি। তো আমাদের শিক্ষার্থী পাশাপাশি হচ্ছে অভিভাবক যারা রয়েছেন, সকলের উদ্দেশ্যে আমার একটা প্রত্যাশা বা চাওয়া, সেটা হচ্ছে যে আমরা নম্বর পাওয়ার পাশাপাশি অবশ্যই আমরা নম্বরের জন্য আমাদের শিক্ষার্থীদেরকে গড়ে তুলব, পাশাপাশি আমরা যেন তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, এই বিষয়ে হচ্ছে আমরা সকলে, আমাদের সমাজ এবং অভিভাবক যারা রয়েছেন এবং শিক্ষার্থীরা নিজেরাও এই বিষয়ে যেন সচেতন থাকে আর কি। ধন্যবাদ। দর্শক, আমিও বিদায় নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। সবাইকে বিদায় মুহূর্তে বলতে চাই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের মাস্টার মিডিয়ার পরিবর্তন শো এর সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।